বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেও ইরানের সাথে যুদ্ধ করার জন্য সৈন্য পাচ্ছে না আমেরিকা। এজন্য সাধারণ মানুষ, এমনকি সাজাপ্রাপ্ত আসামিদেরকেও সেনাবাহিনীতে ভর্তি করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেনাবাহিনীতে যোগ দিন, শুধুমাত্র এর প্রচারের জন্য প্রতি বছর $2 বিলিয়ন খরচ করে আমেরিকা। লোভনীয় অফার দেওয়া হয়, যুদ্ধে হাজিরা দিলেই $10,000 বোনাস, নিয়মিত বেতন বোনাসের বাইরে প্রতি মাসে প্রায় $1,000 ভাতা, আহত হলে সারা জীবন সরকারের পক্ষ থেকে নানান সুযোগ সুবিধা, আর মারা গেলে পরিবার পাবে বিপুল পরিমাণ ক্ষতিপূরণ। এত কিছু করেও যখন যুদ্ধের জন্য সৈন্য পাওয়া যাচ্ছে না, প্রেসিডেন্ট ট্রাম্প তখন আরেক বিস্ময়কর কাণ্ড ঘটালেন। ইরান যুদ্ধের ঠিক আগে আগে সেনাবাহিনীতে ভর্তির বয়স বাড়িয়ে 42 বছর করা হয়েছে। শুধু তাই নয়, নিয়ম করা হয়েছে যারা মাদক সেবন, মজুত এবং পরিবহনের অপরাধে একবার সাজা পেয়েছেন তারাও সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন। ইরান যুদ্ধ চলার মধ্যেই এই বয়স বৃদ্ধির সিদ্ধান্তটি এরই মধ্যে ন্যাটো সহ সবার নজর কেড়েছে। দুনিয়া বুঝে গেছে এত হম্বিতম্বি করেও পেশাদার সেনাবাহিনীকে যুদ্ধে পাঠানো যাচ্ছে না। অপেশাদার বা অন্য পেশা থেকে আসা সাধারণ মানুষকে যুদ্ধে পাঠাতে হচ্ছে। বিশেষ করে বেকার এবং অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগ নেওয়া হচ্ছে। সংখ্যাটাও নেহাত কম নয়, সেনাবাহিনীর প্রায় অর্ধেক। ইরাকের বিরুদ্ধে উপসাগরীয় যুদ্ধে প্রায় 5 লাখ সেনা পাঠায় আমেরিকা। এর মধ্যে 2,22,000 ছিল অপেশাদার, অর্থাৎ সাধারণ মানুষ। এবারে ইরানের বিরুদ্ধে এই সংখ্যাটা কত তা নির্দিষ্ট করে এখনো প্রকাশিত হয়নি, কিন্তু যুদ্ধে আহত ও নিহতদের পরিচয় বিশ্লেষণ করলে চমকে উঠতে হয়। এখন পর্যন্ত 6 জন নিহত সৈনিকের পরিচয় পাওয়া গেছে। অবাক করার বিষয় হলো, এদের সবাই অপেশাদার সাধারণ মানুষ। নিহত সৈনিকদের বয়সের পরিসীমা ছিল 20 থেকে 54 বছর। 20 বছর বয়সী ডেকলান কোডি ছিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অনলাইন গেমিং করে সময় কাটাতো। পৃথিবীর অনেক দেশেই 21 বছরের নিচে যুদ্ধে পাঠানো হয় না, অথচ আমেরিকা এই তরুণটিকেই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আবার চিফ ওয়ারেন্ট অফিসার রবার্ট মার্জানের বয়স ছিল 54 বছর, মেজর জেফ্রি ওব্রায়েনের বয়স 45, সার্জেন্ট নোয়া টিজেন্সের বয়স ছিল 42, গৃহবধূ নিকোল আমরের বয়স 39। এরা সবাই সিভিলিয়ান থেকে যুদ্ধে যোগ দিয়েছিলেন। আরও বিস্ময়কর হলো, নিহতদের সবাই ছিলেন আর্মি রিজার্ভ বা সংরক্ষিত বাহিনীর সদস্য, অর্থাৎ নিয়মিত সেনাবাহিনী নয়। যুদ্ধকালীন প্রয়োজনে রিজার্ভ সদস্যদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিজার্ভ আর্মি নিয়ে একটু কথা বলা যাক। ন্যাশনাল রিজার্ভ আর্মি হলো সাধারণ মানুষ যারা সিভিল কাজে যুক্ত। যেমনটি আগে বলছিলাম, ডেকলান কোডি যেমন পেশায় ছিল ড্রেক ইউনিভার্সিটির ছাত্র, তেমনি সার্জেন্ট নোয়া টিজেন্স ছিলেন পেশায় একজন মেকানিক, পাশাপাশি মার্শাল আর্ট ট্রেনার। আবার ফ্লোরিডার বাসিন্দা 35 বছর বয়সী ক্যাপ্টেন কোডি খোরকো রিজার্ভ আর্মির সদস্য। কুয়েতের সুয়াইবা বন্দরে ড্রোন হামলায় তিনি নিহত হন। মার্কিন সেনা এবং বিমান বাহিনীতে ভর্তির বয়স গত মাসে 42-এ উন্নীত করা হয়েছে। নৌবাহিনীতে 41 বছর, ন্যাশনাল রিজার্ভেও 42 বছর। এর মধ্যে ন্যাশনাল রিজার্ভে যে কেউ যে কোনো সময় ভর্তি ট্রেনিং নিয়ে থাকতে পারবেন। প্রয়োজন হলে তাদেরকে যুদ্ধে পাঠানো হয়। মার্কিন সেনাবাহিনীর এক কর্নেল গণমাধ্যমে জানিয়েছেন, সম্প্রতি সামরিক বাহিনী অন্য পেশা, বিশেষ করে প্রযুক্তি খাতে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগে বেশি আগ্রহ দেখাচ্ছে। এর কারণ, এখন যুদ্ধ অনেকটাই প্রযুক্তি নির্ভর। কয়েকটা জিনিস একটু মাথায় রাখুন। আমেরিকার হয়ে কারা যুদ্ধ করছে? প্রথমত, যারা অপেশাদার, যারা নিয়মিত সেনাবাহিনীর অংশ নয়। দ্বিতীয়ত, এদের একটা উল্লেখযোগ্য অংশ কৃষ্ণাঙ্গ বা অশ্বেতাঙ্গ। দীর্ঘকাল ধরে তাদেরকে বৈষম্যের মুখোমুখি হতে হয়েছে। এই বৈষম্য এখনো চলছে। মার্কিন সেনাবাহিনীর 13 লাখ সদস্যের 43% অশ্বেতাঙ্গ হলেও তাদের মধ্যে অফিসার এবং জেনারেল খুব কম। তাদেরকে মূলত পরিবহন বা সহায়ক শাখায় পাঠানো হয়। এই কারণে যুদ্ধে তাদের আত্মত্যাগের সংখ্যাও অনেক বেশি। আমেরিকার জনসংখ্যার 13% কৃষ্ণাঙ্গ, কিন্তু ইরাকের সঙ্গে যুদ্ধে নিহত সৈনিকে 21% কৃষ্ণাঙ্গ। এশিয়ান বা অন্য বর্ণের মানুষের ডেটা পাওয়া না গেলেও বোঝাই যাচ্ছে সার্বিকভাবে অশ্বেতাঙ্গ মানুষের অবদান যেমন বেশি, তেমনি আত্মত্যাগও বেশি। এর কারণটাও সহজেই বোঝা যায়, কাজের অভাব। অন্য পেশায় উপযুক্ত মজুরি পাওয়া যায় না। এর চেয়ে যুদ্ধটা পেশা হিসেবে বেশি লাভজনক। মার্কিন সামরিক বাহিনীতে যোগ দিলেই সাইনিং বোনাস কাজ অনুযায়ী $5,000 থেকে $50,000। আমেরিকান সেনাবাহিনীতে এখন সর্বনিম্ন বেসিক বেতন প্রতি মাসে $2,500। 2026 অর্থ বছরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেতন 3.8% বাড়িয়েছেন। এছাড়া কিছুদিন আগে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে ট্রাম্প প্রত্যেক সদস্যকে
$1,776 এককালীন বোনাস দেওয়ার ঘোষণা দেন। কাউকে যুদ্ধে ডিপ্লয় করলেই ডিপ্লয়মেন্ট বোনাস পাওয়া যায় $10,000 থেকে $50,000। সাইবার, মেডিকেল বা ভাষা দক্ষতা থাকলে পরিমাণটা আরও বেড়ে যায়। একই সাথে ইমিনেন্ট ডেঞ্জার পে হিসেবে পান মাসে $225। হ্যাজার্ডাস ডিউটি ইনসেন্টিভ পে মাসে $240। হার্ডশিপ ডিউটি পে প্রায় $150। ফ্যামিলি সেপারেশন অ্যালাউন্স মাসিক প্রায় $250। অর্থাৎ সব মিলিয়ে বেসিক বেতনের বাইরে প্রতি মাসে প্রায় $1,000 অতিরিক্ত ভাতা পায় আমেরিকান সৈন্যরা। যুদ্ধে মৃত্যুবরণ করলে বা গুরুতর আহত হলে নির্ভরশীল পরিবারের সদস্যরা নির্ভরতা ভাতা এবং ক্ষতিপূরণ পান। সাধারণভাবে এই ভাতা প্রতি মাসে প্রায় $1,700। এর সঙ্গে প্রতিটি সন্তানের জন্য অতিরিক্ত $421 এবং সৈনিকটি যদি মৃত্যুর আগে সম্পূর্ণ অক্ষম হয়ে যান তবে আরও $361 যোগ হবে। সব মিলিয়ে প্রতিটি পরিবার প্রতি মাসে $2,500 থেকে $3,000 ভাতা পান। এর সঙ্গে মৃত্যুতে এককালীন ক্ষতিপূরণ পান $5 লাখ, আর আহত হলে অ্যাসেসমেন্ট করে $5 লাখ পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যায়। এত টাকা খরচ করা হচ্ছে কেবলমাত্র সাধারণ আমেরিকানদের যুদ্ধে আনার জন্য। মার্কিন হিসাব বিভাগ জানিয়েছে আমেরিকান আর্মির বিজ্ঞাপনের বাজেট প্রায় $1.1 বিলিয়ন। বিমান ও নৌবাহিনী মিলিয়ে খরচটা $2 বিলিয়ন কাছাকাছি গিয়ে দাঁড়ায়। বি অল ইউ ক্যান বির মতো টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে ইউটিউব, টিকটকে বিজ্ঞাপন, পপ কালচারে স্পন্সর কি না করছে মার্কিন সেনাবাহিনী। তারপরেও শ্বেতাঙ্গ এবং অবস্থাপন্ন ঘরের ছেলেমেয়েরা সেনাবাহিনীতে যোগ দিতে চায় না। বিশেষ করে কৃষ্ণাঙ্গ এবং নিম্ন মধ্যবিত্তরাই সেনাবাহিনীতে বেশি যোগ দেয়। নিরাপত্তা বিশ্লেষকরা এর 5টি কারণ চিহ্নিত করেছেন। এগুলো হলো স্টেবল ইনকাম বা নিশ্চিত আয়, দ্বিতীয়টি হলো ফ্রি এডুকেশন, তৃতীয়টি হলো চিকিৎসা সুবিধা, চতুর্থটি হলো সোশ্যাল মোবিলিটি বা জাতে ওঠা অর্থাৎ নিম্নবিত্ত থেকে মধ্যবিত্তে পরিণত হওয়া, আর পঞ্চম কারণটি হলো সিটিজেনশিপ। সেনাবাহিনীতে যোগ দিলে মার্কিন নাগরিকত্ব পাওয়া সহজ হয়। এই কারণে অনেক ইমিগ্রান্ট সেনাবাহিনীতে যোগ দেয়। সবশেষে একটা বাস্তব ঘটনা বলে আলোচনা শেষ করব। আমেরিকার সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ইউএসএস জেরাল্ড ফোর্ডকে ক্যারিবিয়ান সাগর থেকে লোহিত সাগরে আনা হয় যুদ্ধ করার জন্য। F-35, F-18, সুপার হর্নেট সহ 90টি এয়ারক্রাফট নিয়ে জাহাজটি আসে মধ্যপ্রাচ্যে। কয়েকদিন যুদ্ধও করে, কিন্তু ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, তেমনি অপেশাদার সৈন্য দিয়েও যুদ্ধ হয় না। কয়েকদিন যুদ্ধ করার পরেই তারা যুদ্ধ থেকে চলে যেতে চায়, কিন্তু ট্রাম্পের কড়া নির্দেশ যুদ্ধ থেকে পিছু হটা যাবে না। এরপর সৈন্যরা যে কাজটি করে তা বললে হয়তো কেউ বিশ্বাস করবে না। ক্রুরা নিজেরাই জাহাজে আগুন লাগিয়ে দেয়। বলা হচ্ছে জাহাজের কাপড় ইস্ত্রি করা থেকে আগুনের সূত্রপাত, কিন্তু সেই আগুন জ্বলে 30 ঘন্টা ধরে। আমেরিকা বারবার বলছে এই আগুন কোনো হামলা বা যুদ্ধের কারণে হয়নি, জাহাজের ভেতরে নিজেদের ভুলের কারণে হয়েছে। ভুল হোক কিংবা ইচ্ছাকৃত, একটা যুদ্ধ জাহাজে 30 ঘন্টা ধরে কি করে আগুন জ্বলে? আমেরিকা প্রথমে বিবৃতি দিয়ে বলে কোনো ক্ষতি হয়নি, জাহাজ পুরোপুরি ঠিক আছে, এই জাহাজ দিয়েই যুদ্ধ চালিয়ে যাওয়া যাবে। কিন্তু দুদিন পর দেখা গেল সেই জাহাজ মেরামত করার জন্য গ্রিসে নিয়ে যাওয়া হচ্ছে। বলা হয়েছে আগামী 14 মাসের জন্য সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে জাহাজটি। এই একটি ঘটনা থেকেই বোঝা যায় অপেশাদার সৈন্যরা যুদ্ধ করার জন্য মোটেও প্রস্তুত না। তাদেরকে বলতে গেলে টাকার লোভ দেখিয়ে জোর করে এখানে আনা হয়েছে। আর শুরুতেই যেমনটা বলেছিলাম, মৃত সৈনিকদের পরিচয়টা চমকে ওঠার মতো। আমেরিকা যদিও প্রকৃত আহত নিহতের সংখ্যা প্রকাশ করছে না, কিন্তু যতটা প্রকাশ করেছে সেটাই আঁতকে ওঠার মতো। নিহত সব সৈন্যই যদি হয় অপেশাদার, তাহলে সাধারণ মানুষকে টাকা দিলেও আর যুদ্ধে তারা যেতে চাইবে না। ঘটনাটা তাই ঘটেছে আমেরিকায়। সেজন্য ছাত্র, গৃহবধূ থেকে শুরু করে সাজাপ্রাপ্ত আসামি পর্যন্ত সবাইকে যুদ্ধে পাঠাতে চাইছেন ট্রাম্প। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আমেরিকার মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন তিনি। নিশ্চয়ই বুঝতে পারছেন মার্কিন মিডিয়াগুলো কেন ট্রাম্পকে পাগলাটে বলে।